আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় আরও ৩৩ জন আটক। নেত্রকোনায় কালী মন্দিরে আগুন দিতে গিয়ে আটক একজন, দেশ জুড়ে প্রতিবাদ। নাসিরনগরে ৩ নেতাকর্মী বহিষ্কারী প্রমাণ, হামলার হোতা আওয়ামী লীগ। অভিযোগ বিএনপির। মাহবুবুল আলম হানিফ বললেন, হামলার মদতদাতা বিএনপি জামাত। ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। ঋণের জালে যেন কেউ নিঃস্ব না হয়, সতর্ক থাকার নির্দেশ। বিদেশি টেলিভিশনে দেশীয় বিজ্ঞাপন সম্প্রচারে প্রচুর টাকা বিদেশে পাচার হচ্ছে। অভিযোগ টেলিভিশন মালিকদের। ৩০ নভেম্বরের মধ্যে তা বন্ধের দাবি। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্র উপকূলীয় এলাকায় ৪ নম্বর সতর্ক সংকেত। কুয়াকাটা ও বরগুনায় ৫টি ট্রলার ডুবে বেশ কয়েকজন জেলে নিখোঁজ। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এবারে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় আটক করা হয়েছে আরও ৩৩ জনকে। দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে ঘাতক দালাল নির্মূল কমিটির একটি প্রতিনিধি দল। এদিকে নেত্রকোনায় সাতপাই এলাকায় কালী মন্দিরে আগুন দেওয়ার সময় একজনকে আটক করেছে স্থানীয় জনতা। ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় শুক্রবার রাতে নাসিরনগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও ৩৩ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট ৪০ জনকে আটক করা হলো। নাসিরনগরের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পেশার লোকের সাথে দফায় দফায় বৈঠক করেছে প্রশাসন। সভায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনি আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন আলেম সমাজ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার আশ্বাস দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ রুহুল আমিন। আমাদের তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা তো আপনাদের চোখের সামনে চলছে। গতকাল তো দুপুরে শাহরিয়া কবিরের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটির একটি দল নাসিরনগরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রচলিত আইন যেটা, এটা পরিবর্তন করে সংখ্যালঘু সুরক্ষা আইন করতে হবে। কারণ প্রচলিত ফৌজদারি আইনে সাক্ষী পাওয়া যাবে না, অপরাধ প্রমাণ করা যাবে না, অপরাধীরা বেকসুর খালাস পেয়ে যাবে না, এটা হতে পারে না। এছাড়া নেত্রকোনার সাতপাই এলাকায় একত সংঘ কালী মন্দিরে আগুন দেওয়ার সময় সাদেক নামে একজনকে আটক করেছে স্থানীয় জনতা। মন্দির কমিটির সাধারণ সম্পাদক জানান, ভোরে একদল দুর্বৃত্ত মন্দিরে ঢুকে প্রতিমায় আগুন দেওয়ার সময় এক স্কুল ছাত্র ঘটনাটি দেখে ফেলে। পরে স্থানীয়দের জানানো হলে সাদেককে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করা হয়। মোরশাদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য আওয়ামী লীগই দায়ী। নাসিরনগরে তাদের ৩ নেতাকর্মীকে বহিষ্কারে বিষয়টি আবারও প্রমাণিত হয়েছে। অভিযোগ করেছেন বিএনপি নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাকেও দায়ী করেন তারা। এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়টি স্পষ্ট হয়েছে। দেশে গণতন্ত্র, আইনের শাসন না থাকায় এসব ঘটনা ঘটেই চলছে বলেও অভিযোগ তার। তাদের নেতৃবৃন্দকে সাময়িক বহিষ্কার করে তারা ঘটনাটি সামলাবার চেষ্টা করেছেন। দেশবাসীর কাছে আজ স্পষ্ট হয়েছে যে কারা এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মূল হোতা। অতীতের গত 7 বছরে যেসব ঘটনা ঘটেছে, প্রায় প্রত্যেকটির সাথেই, প্রত্যেক অপরাধমূলক ঘটনার সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রত্যক্ষ বা পরোক্ষ হাত রয়েছে। এটি আজ দিবালোকের মতো স্পষ্ট। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সাম্প্রদায়িক হামলা নিয়ে অপরাজনীতি করছে সরকারি দল। আমরা বলি, বিচার বিভাগে তদন্ত করে যারা দায়ী তাদের সবার বিচার করা হোক। বাংলাদেশে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয়। আমরা দেখেছি এর আগে রামুতে এরকম ঘটনা ঘটেছে এবং সেখানেও তদন্তে বেড়ে এসছে আওয়ামী লীগের লোকরা সেটার জন্য দায়ী ছিল। তারা এসব অপরাধ করবেন, করে যখনই জনগণের আন্দোলন একটু গড়ে উঠবে তখনই এরকম কোনো ঘটনা করে আন্দোলনকে বানচাল করার চেষ্টা করা হবে।
আর ওই সুযোগে আমাদের নাগরিক অধিকার সেগুলো হরণ করা হবে, এটা অপরাজনীতি। এই অপরাজনীতি বন্ধ হোক। এদিকে গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নানের মুক্তির দাবিতে আয়োজিত আলোচনায় বিএনপি নেতারা অভিযোগ করেন, জনগণের আন্দোলনে ভয় পায় বলেই বিএনপিকে 7 নভেম্বরের কর্মসূচি পালনে অনুমতি দেওয়া হচ্ছে না। আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলেও জানান তারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দেশের উন্নয়নকে সহ্য করতে না পেরে রাজনীতির নতুন ইস্যু খুঁজতে বিএনপি জামাতের মদদে সংখ্যালঘুদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে ধানমন্ডি সভানেত্রী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। হানিফ আরও অভিযোগ করেন, বিএনপি জামাতের আমলেই সবচেয়ে বেশি হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। এই ঘটনায় বিএনপির প্রতিনিধি দল সেখানে গিয়ে ক্ষতিগ্রস্তদের সাথে উপহাস করেছেন বলেও জানান তিনি। বিএনপি নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন বলেও হানিফ অভিযোগ করেন। অন্যদিকে চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নাসিরনগরের ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। সে যে দলের হোক, যে মতের হোক, আমার দলেরও যদি হয়, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দিব এবং আমরা কাউকে ক্ষমা করব না। এবং এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে। এই ঘটনাটাকে রাজনৈতিক একটি ইস্যু করার জন্য হঠাৎ করে আমাদের সেই ৭১ পরের শক্তি বিএনপির পাকিস্তানের পেজাত্তা বিএনপি, তারা সুকৌশলে এই ঘটনাকে ইস্যু করার জন্য তারা আবার মাঠে নেমেছেন। শান্তিপূর্ণ অবস্থানে যখন এই ঘটনাটা পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছিল, ঠিক সেই সময় বিএনপি আবার ওখানে কর্মসূচি দেয়। তারপরে আমরা দেখলাম নাসিরনগরে আবার 6টা বাড়ি অগ্নিদগ্ধ হলো এবং বেশ কয়েকটা জায়গায় ভাঙচুর হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতারা অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন এই হামলা সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মন্দির ও উপাসনালয়ে একের পর এক হামলা চালানো হচ্ছে। তারপরও কেন প্রশাসন এসব অপরাধীদের উপযুক্ত শাস্তি দিতে পারছে না তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ বলা হলেও এসব ঘটনায় প্রমাণ হচ্ছে একটি মহল দেশকে সাম্প্রদায়িক করার চেষ্টা করছে। তাই যারা এসব হামলা ও অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন তারা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সকালে বগুড়া শহরের 7 মাথায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এ সময় পরিষদের নেতারা অভিযোগ করেন, নাসিরনগরের ঘটনার এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঠাকুরগাঁ ও বগুড়ার ধুনটে একইভাবে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়। এ ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন তারা। জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং জেলা পূজা উদযাপন পরিষদ। একই প্রতিবাদে সকালে খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরেও মানববন্ধন হয়েছে। ঋণের জালে কাউকে যেন নিঃস্ব হতে না হয় সেজন্য সরকার মাইক্রো ক্রেডিটের পরিবর্তে মাইক্রো সেভিংস ব্যবস্থা চালু করেছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যথাযথ গুরুত্ব দিয়ে সমবায় ব্যবস্থাকে আর্থসামাজিক উন্নয়নের কাজে লাগানোর আহ্বানও জানান তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪৫তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আর্থসামাজিক উন্নয়নে একটি শক্তিশালী কৌশল সমবায়, তাই এই ব্যবস্থাকে যথাযথভাবে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। ক্ষমতায় আসার পর থেকেই বাস্তবধর্মী নীতি কৌশলের মাধ্যমে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। মাইক্রো ক্রেডিট নিয়ে, ঋণের বোঝা নিয়ে মানুষকে হয় আত্মহত্যা করতে হচ্ছে, অথবা পালিয়ে বেড়াতে হচ্ছে, অথবা ঘর বাড়ি জমি জমা সব বিক্রি করে নিঃস্ব হতে হচ্ছে। এভাবে যাতে নিঃস্ব না হয় সেজন্য মাইক্রো ক্রেডিটের পরিবর্তে মাইক্রো সেভিংসে আমরা যাচ্ছি। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের ও ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ গড়তে সবার সহযোগিতাও আশা করেন প্রধানমন্ত্রী। আপনারা যে যেখানে দায়িত্বে থাকবেন, অন্তত ওটাকে ওই সোনার ডিম পাড়া হাঁসের মতো একদিনে পেট কেটে সব সোনার ডিম বের করার চেষ্টা না করে এটাকে বরং লালন পালন করে এটাকে যথাযথভাবে কাজে লাগিয়ে
আর্থসামাজিক উন্নতিটা যাতে হয় সেদিকে বিশেষভাবে আপনারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 2014 সালের সেরা 10 সমবায়ী ও প্রতিষ্ঠানকে পদক ও সম্মাননা তুলে দেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 3:30টায় কারাগার পরিদর্শনের সময় ছোট বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন। কারা অভ্যন্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান পরিবারের সদস্যরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারা স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বন্দী থাকাকালীন বঙ্গবন্ধুর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ঘুরে দেখেন তারা। প্রধানমন্ত্রী এরপর কারাগারে জাতীয় 4 নেতার জাদুঘর উদ্বোধন করেন। 1975 সালের 3 নভেম্বর কারাগারে নৃশংসভাবে হত্যার শিকার 4 নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিনদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার 30 নভেম্বরের মধ্যে বন্ধের জোর দাবি জানিয়েছেন টেলিভিশন মালিকরা। তারা বলেন, আইনের অপব্যাখ্যায় দেশীয় বিজ্ঞাপন বিদেশি টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে। এতে প্রচুর টাকা বিদেশে পাচার হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। টেলিভিশন মালিক ও কলাকুশলীদের আয়োজনে শনিবার সকালে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয় টেলিভিশনের বিভিন্ন সংকট নিয়ে এক আলোচনা অনুষ্ঠান। এখানে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে মিডিয়া ইউনিটি নামে একটি সংগঠনের ঘোষণা দেওয়া হয়। আলোচকরা অভিযোগ করেন, বর্তমানে নানা অজুহাতে দেশীয় বিজ্ঞাপন বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইলেকট্রনিক মিডিয়া একটি যেহেতু শিল্প, তার প্রোটেকশনের স্বার্থে অন্য দেশের পাকিস্তানি, ভারতীয়, যে দেশীয় হোক না কেন, সেই সব চ্যানেলের জন্য ল্যান্ডিং ফি এবং ক্যারেজ ফি নির্ধারণ করতে হবে। অদৃশ্য হাতের কারসাজিতে সেটা শেষ মুহূর্তে বাদ পড়ে যায়, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা কিছুই করতে পারিনি তখন অ্যাডকোর পক্ষ থেকে। আইনের একটা অপব্যাখ্যা দিয়ে বলা হয়েছে। আইনের যে সঠিক ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা আমরা তুলে ধরতে পারি না। যদি তুলে ধরতে পারি তাহলে এই পরিস্থিতির উন্নতি হতে পারে। বাংলাদেশের টাকা দিয়ে বাংলাদেশের দর্শকদের জন্য চ্যানেল প্রচার করা হচ্ছে, যেগুলি আসলে বাংলাদেশের প্রচার করার কোনো বৈধ অনুমতি নাই। বিভিন্ন টেলিভিশনে ডাবিং হওয়া বিদেশি সিরিয়াল নিয়েও ক্ষোভ জানান অভিনেতা, অভিনেত্রী, পরিচালক ও প্রযোজকরা। অনুষ্ঠানের মানের উপর প্রভাব পড়বে বলেও অভিযোগ তাদের। বাংলাদেশের দর্শককে বাংলা ভাষা বাদ দিয়ে হিন্দি ভাষা শেখানোর প্রবণতা এখানে শুরু হয়ে গেল, নাকি আমাদের অর্থে সেই অনুষ্ঠানটি এখানে চলছে, আমাদের অর্থে দেখানো হচ্ছে যে সেখানে ডলার পাঠানো হলো, কিন্তু সেই দেশে আমাদের অনুষ্ঠান চলছে না। কারণ আমরা যখন আমাদের অদৃশ্য শত্রুর সাথে ফাইট করব, তখন আমাদের নিশ্চিত হতে হবে যে এখানে আমাদের যারা শত্রুর সাথে বন্ধুত্ব রাখছে, কারণ আমি যার বন্ধু, যে আমার বন্ধু, আমাদের যে শত্রু, তার সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে না। বাংলাদেশ গভর্নমেন্টকে বলতে চাই, বাংলাদেশের কোনো মন্ত্রী, বাংলাদেশের কোনো চ্যানেল প্রতিনিধি বলতে পারবে যে বাংলাদেশে কতগুলো ডিরেক্টর আছে, বলতে পারবে বাংলাদেশে কতগুলো অভিনয় শিল্পী আছে, বলতে পারবে বাংলাদেশের কোনো ক্যামেরাম্যান আছে? চলবে না। নতুন সংগঠন মিডিয়া ইউনিটির আহ্বায়ক হিসেবে 71 টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদকে সদস্য সচিব ঘোষণা করা হয়। এই দেশটি ভারত বানাইতে যদি আমরা চাই, এই দেশটি আমাদের দেশের টাকা পয়সা, আমাদের শ্রম সব কিছু যদি ভারতে নিয়ে যায়, তা আমাদের অবস্থা হবে কি? যে আমরা সম্মিলিতভাবে সবাই আলাদা আলাদা সংগঠন না করে একটি সংগঠন আমরা করব। সেই সংগঠনের নাম ঠিক করছি মিডিয়া ইউনিটি। নভেম্বরের পরের থেকে যেন তারা আর কোনো রকম বিজ্ঞাপন কোনো রকম বিদেশি কোনো চ্যানেলে না দেয়। এরপরেও যদি তারা এই কাজ করার চেষ্টা করে, আমরা সম্মিলিতভাবে তাদের প্রতিরোধ করব। সংস্কৃতি বিনিময় একতরফা হতে পারে না দাবি করে তারা বাংলাদেশি চ্যানেল ভারতে প্রচারের জন্য দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সমুদ্র উপকূলীয় এলাকায় 4 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সামুদ্রিক ঝড়ে বঙ্গোপসাগরে কমপক্ষে 5টি ট্রলার ডুবিতে বেশ কয়েকজন জেলে নিখোঁজ রয়েছে। নিম্নচাপের প্রভাবে সারা দেশে গুড়ি গুড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তনকে শীতের আগমনী বার্তা মনে করা হলেও আবহাওয়া অফিস বলছে এবার শীত আসতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ লেগে যেতে পারে। বর্ষাকাল বিদায় নিয়েছে আগেই,
তাই গুড়ি বৃষ্টি ও গুমোট আবহাওয়া তাপমাত্রা কমালেও বাড়িয়েছে নগরবাসীর ভোগান্তি। হঠাৎ প্রকৃতির এই পরিবর্তনে স্বস্তির চেয়ে অস্বস্তি যেন জেঁকে বসেছে। রাস্তাঘাটে অনেক সময় কাদার সৃষ্টি হয়, অতিরিক্ত মানে নোংরা হয়ে যায়, সো এটা আসলে আমাদের চলাফেরার ক্ষেত্রে অনেকটা বাধার সৃষ্টি করে। অনেকেরই ঠান্ডার একটা আবাস লাগে এবং সে সাথে বলতে হয় যে কাটাকাটিতেই হয়, এছাড়া কোনো উপায় হয় না। তো এতে আর অনেকটা শরীর খারাপ হয়। আর হঠাৎ করে বৃষ্টিতে সাধারণত অনেকই কষ্ট হয় চলাফেরা করতে। গুড়ি বৃষ্টি কালকে দুপুরের পর থেকে। কালকে রাতে শীত ছিল, ভালো শীত ছিল। বর্তমানে আমাদের দেশে কিন্তু শীতটা আসা শুরু করছে। তবে আবহাওয়া অফিস বলছে শীত আসছে না সহসাই, এটি বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাব। আরও একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে সমুদ্রে, সেটি যদি না হয় তাহলে নভেম্বরের পরে ধীরে ধীরে হয়তো শীত ঋতু শুরু হবে। সেটি আস্তে আস্তে মোটামুটি 10 থেকে 15 ডিসেম্বর এই সময়টুকু লাগবে। এদিকে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয় উপকূলীয় এলাকায় বেড়েছে জোয়ারের পানির উচ্চতা, প্লাবিত হয়েছে নোয়াখালীর হাতিয়া সহ উপকূলীয় নিম্নাঞ্চল। এটি এখন গভীর নিম্নচাপ, এটি এখনো শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি, কিন্তু গভীর নিম্নচাপের পরবর্তী ধাপটাই হলো ঘূর্ণিঝড়। সেই জন্য আমরা মনে করেছি যে আমরা প্রস্তুত থাকি, সতর্ক থাকি, তাতে আমাদের ক্ষয়ক্ষতি যদি হওয়ার কথা থাকে সেটা কম হবে। এদিকে কুয়াকাটা ও বরগুনা সংলগ্ন বঙ্গোপসাগরে কমপক্ষে 5টি ট্রলার ডুবিতে বেশ কয়েকজন জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। উদ্ধারের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেব, যে ধরনের পাঠানো দরকার, উদ্ধার দল বা অভিযান পাঠানো দরকার, আমরা সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা এখনই ব্যবস্থা নিই। আবহাওয়ার এই প্রতিকূলতায় বন্ধ রয়েছে মংলা বন্দরের পণ্য ওঠানামা। সমুদ্র উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরের সব ধরনের মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এবারে দি এশিয়ান এজ এশিয়া নির্বাচনের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে নানা সমীকরণ মেলাতে ব্যস্ত মার্কিন নাগরিকরা। বিভিন্ন গণমাধ্যমের জরিপ হিলারি ও ট্রাম্পের মধ্যে তীব্র লড়াইয়ের আভাস দিলেও ডেমোক্রেটরা মনে করেন ধর্ম, নারী ও অভিবাসী বিদ্বেষীর বিপক্ষে রায় দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবেন সচেতন ভোটাররা। তবে রাজনীতি বিশ্লেষকরা বলছেন ট্রাম্প যেভাবে হিলারির দূরকে হানা দিচ্ছে তাতে ব্যাটল গ্রাউন্ডের 70টি ইলেকটোরাল ছিনিয়ে নিতে পারলেই প্রেসিডেন্ট হবেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। আগামী 8 নভেম্বর বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দলের বাইরে থার্ড পার্টির 29 জন প্রার্থীসহ মোট 31 জন প্রতিদ্বন্দ্বিতা করলেও ঘুরে ফিরে আলোচনায় হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প। জরিপে ট্রাম্প ও হিলারির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও বেশিরভাগ ভোটারই মনে করেন আগের নির্বাচনের মতো এবারও ভোট বিপ্লব ঘটবে। আমার মনে হয় বেটার হিলারি। We should definitely avoid that Trump is going to be the President of the United States. একজন নারীর ক্ষমতায়ন ঘটে বিশ্ব ইতিহাস চেঞ্জ হোক, এটা আমি এই দৃষ্টিভঙ্গি থেকে হিলারি ক্লিন্টনকে পছন্দ করি। নারী, শিশু, প্রতিবন্ধী ও অভিবাসীদের নিয়ে কটূক্তিকারী ট্রাম্পকে ভোটাররা মার্কিন আর্মির দায়িত্ব দেবে না বলে মনে করেন অনেকে। ডেমোক্রেট যে ক্যান্ডিডেট হিলারি ক্লিন্টন, তার সাথে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু খুব স্ট্রং একটা লড়াই হবে সেটা মনে করা হচ্ছে। আসলে এটা হতো না, মানে আমরা যারা এখানে আমেরিকান রাজনীতিকে খুব ক্লোজলি ফলো করি, আমরা যেটা দেখি সেটা হচ্ছে এটা একটা সিরিয়াস একটা কনস্পাইরেসি এখানে চলতেছে, হিলারি যেন হতে না পারে। তবে দীর্ঘ 3 দশক ধরে রাজনীতির খুঁটিনাটি বিশ্লেষণকারীরা মনে করছেন প্রেসিডেন্ট নির্বাচনের ভালোমন্দ নির্ভর করছে ব্যাটেল গ্রাউন্ডের সফলতার উপর। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা, তার ব্লু স্টেট 196, এখন যদি সে ব্যাটেল গ্রাউন্ড 70টা ইলেকটোরাল আছে, এই 70টাও যদি পায়, তারপরেও কিন্তু 270 থেকে 4টা ইলেকটোরাল শর্ট পড়ে, 266 সে পায়। একমাত্র ট্রাম্প জিততে পারে যদি সে ব্লু স্টেটকে রেড স্টেট বানাতে পারে। ট্রাম্প ও হিলারির মধ্যে কেউই 270টি ইলেকটোরালে জয় না পেলে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষমতা কংগ্রেসের হাতে চলে যাবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। নির্বাচনী প্রচারণার শুরু থেকে বিভিন্ন জনমত জরিপে হিলারি ক্লিন্টন বেশ এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে এসে দুজনের জনসমর্থনই প্রায় সমানে সমান। তাই হোয়াইট হাউসে যাওয়ার লড়াইটা যে বেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তা সহজেই অনুমান করা যায়। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, কনি আইল্যান্ড বিচ,
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সঙ্গে থাকুন, ফিরে এসে থাকছে। 7 নভেম্বরের সমাবেশের অনুমতির জন্য ডিএমপির কাছে বিএনপি আবেদন করেছে 4 নভেম্বর, দাবি রিজভী আহমেদের। জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খান আর নেই। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। 7 নভেম্বরের সমাবেশকে সামনে রেখে আতঙ্ক সৃষ্টি করতে বিএনপি নেতাকর্মীদের আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্রিফিংয়ে রিজভী আহমেদ জানান, সমাবেশের অনুমতির জন্য 7 নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে, কিন্তু সেই আবেদনের বিষয়টি পুলিশ অস্বীকার করে প্রমাণ করেছে তারা সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে। এ সময় ডিএমপি অফিসের সিল ও স্বাক্ষরযুক্ত আবেদন গ্রহণের প্রমাণও উপস্থাপন করেন রিজভী। তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দিলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করতে চান তারা। নেতাকর্মীদের আটকের নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবিও জানান রুহুল কবির রিজভী আহমেদ। এদিকে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানিয়েছেন, নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে বিএনপি কোনো আবেদন করেনি। শনিবার সকালে রাজধানীর মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট মিলনায়তনে সোয়াত টিমের একটি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করেন আসাদুজ্জামান মিয়া। তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সোয়াতকে আরও শক্তিশালী করা হবে, যে কোনো মূল্যে এদেশ থেকে জঙ্গিদের উৎখাত করা হবে বলেও তিনি জানান। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 7 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সহ বেশ কয়েকটি দল সমাবেশের অনুমতি চাওয়ায় কাউকে অনুমতি দেওয়া হয়নি। তবে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চাইলে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান আসাদুজ্জামান মিয়া। জাতীয় অধ্যাপক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এম আর খান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল 4:25 ঢাকা সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 88 বছর বয়সী এম আর খান বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। বাংলাদেশের শিশু চিকিৎসার পথিকৃৎ এম আর খানের জন্ম 1928 সালের সাতক্ষীরার রসুলপুরে। 1953 সালে এমবিবিএস পাশ করেন কলকাতা মেডিকেল কলেজ থেকে। তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে DTM&H MRCP, ইংল্যান্ড থেকে DCH FRCP ডিগ্রি লাভ করেন। পেনশনের টাকায় গড়ে তোলা এম আর খান আনোয়ারা ট্রাস্টের মাধ্যমে তিনি দুস্থ মা ও শিশুর স্বাস্থ্যসেবা, তাদের আর্থিক সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করেছেন। তার উদ্যোগে গড়ে উঠেছে জাতীয় পর্যায়ে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। গড়ে তুলেছেন সাতক্ষীরা ও যশোরে শিশু হাসপাতাল, সাতক্ষীরা ভোকেশনাল ট্রেনিং সেন্টার, রসুলপুর উচ্চ বিদ্যালয়, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা সেন্ট্রাল হাসপাতাল, নিবেদিতা নার্সিং হোম সহ আরও বহু প্রতিষ্ঠান। তিনি দেশ থেকে পোলিও দূর করতে উদ্যোগী ভূমিকা রেখেছেন। কাজ করেছেন ধূমপান বিরোধী আন্দোলন আধুনিকের প্রতিষ্ঠা লগ্ন থেকে। তার জীবনীতে স্থান পেয়েছে কেমব্রিজ থেকে প্রকাশিত ইন্টারন্যাশনাল হু ইজ হু অব ইন্টেলেকচুয়ালে। পেয়েছেন আন্তর্জাতিক ম্যানিলা অ্যাওয়ার্ড, স্বাধীনতা ও 21 পদক সহ আরও অনেক পুরস্কার। আবার নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সঙ্গে থাকুন, ফিরে এসে থাকছে। কাশ্মীর সীমান্তে বিএসএফ এর প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানের অন্তত 40 সেনা নিহত। বিপিএল টি20তে দ্বিতীয় দিনেও বৃষ্টির বাধা, বৈরী আবহাওয়ায় পিছিয়ে গেল টুর্নামেন্ট। শুরু হবে 8 নভেম্বর। আবার স্বাগত বাংলা ভিশন সংবাদে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
কাশ্মীর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানের অন্তত 40 সেনা নিহত হয়েছে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম। সূত্র গোপন রেখে ওই প্রতিবেদনগুলোতে বলা হয়, গেল 28 অক্টোবর বিএসএফ জওয়ান মনদীপ সিংকে হত্যা ও লাশ বিকৃত করার শক্ত জবাবে ধারাবাহিক হামলায় পাকিস্তানের সেনারা নিহত হয়। সবচেয়ে বেশি সংখ্যক পাকিস্তানি সেনা হতাহত হয় 29 অক্টোবরের হামলায়। এছাড়া মর্টারের গোলাবর্ষণে পাকিস্তানের 4টি নিরাপত্তা চৌকি ধ্বংসেরও দাবি করা হয়েছে। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। শনিবার রাজধানী শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত এক কিশোরের জানাজায় পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 30 জন। গেল জুলাইয়ে এক বিদ্রোহী নেতাকে হত্যার জেরে ভারত বিরোধী বিক্ষোভ করে আসছে কাশ্মীরের মুসলমানরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় নিউজ টপ 10 রয়েছে, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন, বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।